নমস্কার, আমি চন্দ্রা। আমার এই চ্যানেলটির নাম গল্প পাঠে মো। আজকে পাঠ করছি শ্রী আশুতোষ মুখোপাধ্যায়ের কাল তুমি আলেয়া। গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। শুরু করছি। দিনের আলো বিদায়মুখী, তবু ঘরের আলো আর একটু পরে জ্বাললেও হতো। ধীরাপদর মনে হলো উনি মুখেই জেরা করছেন না, তার চোখও সজাগ। আর জিজ্ঞাসাবাদের ফুরসত না দিয়ে বলল, এবারে তোমার পাত্রীর খবর বলো শুনি। পাত্রীর খবর চারুদি সঠিক বুঝলেন না। যেভাবে জিজ্ঞাসা করছো ভাবলাম হাতে বুঝি জবর পাত্রী তাত্রী কিছু আছে। উৎফুল্ল মুখে চারুদি তখনই জবাব দিলেন, তোমার পাত্রী তো আমি, আর পছন্দ হয় না বুঝি? যে হতভাগা অবস্থা দেখছি তোমাকে মেয়ে দেবে কে? আজ উঠি তাহলে। চারুদি হেসে ফেললেন। না, অতটা হতাশ হতে বলিনে। ভেবে নিলেন একটু, তারপর নিরপেক্ষ মন্তব্য করে বসলেন। কিন্তু এভাবে এতগুলো বছর কাটানো পুরুষ মানুষের পক্ষে লজ্জার কথা। বলার মধ্যে দরদ কমই ছিল। ধীরাপদ উষ্ণ হয়ে উঠল, যেন অমন একটা কথা বলার যোগ্যতা উনি নিজে অর্জন করেছেন। বিরক্তি চেপে প্রচ্ছন্ন বিদ্রূপের সুরে বলল, তা হবে, কিন্তু যেভাবে তুমি আমার খবর বার্তা নিচ্ছ সেই থেকে মনে হচ্ছিল লজ্জাটা ইচ্ছে করলে তুমি দূর করে ফেলতে পারো। চারুদি সোজাসুজি খানিক চেয়ে রইলেন তার দিকে, তারপর খুব স্পষ্ট করে জবাব দিলেন, পারি। তুমি রাজি আছো? এমন প্রস্তাবের মুখে পড়তে হবে জানলে ধীরাপদ বিদ্রূপের চেষ্টা না করে খোঁচাটা হজম করেই যেত। কিন্তু যত না বিব্রত বোধ করল তার থেকে অবাকই হলো বেশি। রমণী মহিমায় রাজার রাজ্য টলে শুনেছে, এই বা কম কি? জবাবের প্রতীক্ষায় চারুদি তেমনি চেয়ে আছেন। হাসি মুখে ধীরাপদ পরাজয়টা স্বীকার করে নিল একরকম। যাক, তাহলে পারো বোঝা গেল। তুমি রাজি আছো কিনা তাই বলো। এবারে ধীরাপদর দু চোখ তার মুখের উপরে ঘুরে এলো একবার। পরিহাসের আভাস মাত্র নেই, বরং ওর জবাবেরই নীরব প্রতীক্ষা দেখল। বিস্ময়ের বদলে অস্বাচ্ছন্দ্য বোধ করছে কেমন। মনে হচ্ছে ব্যক্তিগত প্রসঙ্গে চারুদির এতক্ষণের এত জেরা শুধু এই প্রশ্নটার মুখোমুখি এসে দাঁড়ানোর জন্যেই। রমণী মন পবনের এ কোন ইশারা ঠিক ধরতে পারছে না। রাজি হোক না হোক, এই বয়সে চারুদির এমন ঝড়ের উৎসটা কোথায় জানার কৌতূহল একটু ছিল। হেসে বিব্রত ভাবটাই প্রকাশ করল। ঘাবড়ে দিলে যে দেখি, উপকার না করে ছাড়বে না। একটু থেমে চারুদি বললেন, উপকারটা তোমার একার নাও হতে পারে। আর আবার কার, তোমারও? চারুদি বিরক্ত হয়েও হেসে ফেললেন। বড় বাজে কথা বলো, যা জিজ্ঞাসা করছি তার জবাব দাও না। বিড়ম্বনার একশেষ। ধীরাপদ কেন যেন প্রসঙ্গটা একেবারে এড়াতেই চেষ্টা করল। হোস্টেলে থাকতে যেভাবে কথাবার্তা কইতো অনেকটা সেই সুরেই বলল, এই না হলে আর মেয়ে ছেলে বলে, 18 বছর বাদে সবে তো দুদিনের দেখা, 18 দিন অন্তত দেখে নাও মানুষটা কোথা থেকে কোথায় এসে ঠেকেছি। আমার দেখা হয়েছে, সে ভাবনা আমার। তেমন যদি বদলেই থাকো, আজকের ব্যবস্থাও কাল বদলাতে কতক্ষণ? সাপ জবাব, অর্থাৎ দেব ধন বুঝবো মন, কেড়ে নিতে কতক্ষণ? কিন্তু এই নিয়ে ধীরাপদ আর বাক বিনিময়ের অবকাশও পেল না। চারুদিক খাট থেকে নেমে দাঁড়ালেন। পার্বতী, এই এক নামের আহ্বান বৈচিত্র্য আজ অনেকবারই শুনেছে। পার্বতী দোরগোড়ায় এসে দাঁড়ালো। রাতের আলোয় হোক বা যে জন্যেই হোক, মুখখানা অতটা ভাবলে শূন্য পালিশ করা লাগছে না এখন। মামাবাবু এখানে খেয়ে যাবেন। নির্দেশ শ্রবণ এবং প্রস্থান, এর মধ্যে আর কারো কোনো বক্তব্য নেই যেন। পার্বতী চলে যাবার পরেও ধীরাপদ হয়তো আপত্তি করতো বা বলতো কিছু, কিন্তু সে চেষ্টার আগেই চারুদি সোজা টেবিলে গিয়ে বসলেন। প্যাড আর কলম টেনে নিয়ে 2-4 মুহূর্ত ভাবলেন কি, তারপর চিঠি লিখতে শুরু করে দিলেন। ধীরাপদ নির্বাক দ্রষ্টা। রাত মন্দ হয়নি। আজও চারুদির গাড়ি করেই
ধীরাপদ বাড়ি ফিরছে। বুক পকেটের খামটা বার দুই উল্টে পাল্টে দেখছে। এ আলোই দেখা সম্ভব নয়। অস্বস্তিকর কৌতূহলে হাতে নিয়ে নাড়াচাড়া করছে শুধু। তেমনি নীল খাম, যেমন ডাকে এসেছিল সেদিন। অপরিচিত নাম, অপরিচিত ঠিকানা। পরিচ্ছন্নভাবে আটা চারুদিক খাম আটেন বটে। এ মাথা ও মাথা নিশ্ছিদ্র। ধীরাপদর কৌতূহল অনেকবার ওই বন্ধ খামের ওপর থেকে ব্যাহত হয়ে ফিরে এসেছে। আকাশের পরীরা একবার নাকি বড় মুশকিলে পড়েছিল। বিধাতার বরে তাদেরও বর দেবার ক্ষমতা জন্মেছিল। কিন্তু ওদিকে যে বরের যুগের বিশ্বাসটা যেতে বসেছে, বেচারীরা জানতো না। বর দেবার জন্যে তারা মানুষের রাজ্যে যখন তখন এসে ঘুরঘুর করত, আর বর দেবার ফাঁক খুঁজত। চুপি চুপি অনুরোধ উপরোধও করত একটা বর প্রার্থনা করার জন্যে। একেবারে করুণ দশা তাদের। গল্পটা মনে পড়তে ধীরাপদর প্রথমে মজাই লাগছিল। এই 18 বছরে চারুদিরও হয়তো কিছু দেবার ক্ষমতা জন্মেছে, কিন্তু নেবার লোক জোটেনি নাকি? চারুদি বর গছালেন। পরীর গল্পের শেষটা মনে পড়তে ধীরাপদ একা একা হেসে উঠেছিল। এক পরীর তাগিদে উত্ত্যক্ত হয়ে একজন মানুষ বর চেয়েই বসেছিল। চাইবার আগে পরীর মিষ্টি মুখখানি ভালো করে দেখে নিয়েছিল। শেষে বলেছিল, বর দেবে তো ঠিক? পরী বলেছিল, বর দেবার জন্যই তো হাঁসফাঁস করছি, সত্যাবদ্ধ হয়ে বর দেব না? বলো কি তুমি? তাহলে ওই ডানা দুটো আগে খোলো। কিছু না বুঝেই পরী ডানা খুলেছিল। এবারে আমার রমণীটি হয়ে এখানেই থেকে যাও। ভাবতে মন্দ মজা লাগছিল না ধীরাপদর। বর গুছিয়ে ফেলে চারুদি যদি বিপদই ডেকে এনে থাকেন নিজের। চিঠিটা হাতে নিয়ে নাড়াচাড়া করলো আবারও। আষ্টে পিষ্টে আটা, বরের নমুনাটা জানা গেল না। চিঠি হাতেই থাকলো। ভাবছে। প্রথম কৌতূহল আর কৌতুকানুভূতির পরে ভাবনাটা বাস্তবের দিকে গড়াতে লাগলো। চিঠি নিয়ে এক ভদ্রলোকের সঙ্গে তার বাড়িতে দেখা করতে হবে কাল বা পরশুর মধ্যেই। চারুদির সেই রকমই নির্দেশ। পরশু রবিবার। কি হলো না হলো সোমবার চারুদিকে এসে খবর দিতে হবে। চিঠি হাতে নিয়েও ধীরাপদ একটু আপত্তি করছিল। বলেছিল, একেবারে অপাত্রে করুণা করছো চারুদি। চাকরিতে অনেকবার মাথা গলিয়েছি, কোথাও মানিয়ে নেওয়া গেল না। চারুদি খানিক মুখের দিকে চেয়ে থেকে জবাব দিয়েছেন, সেটাই ভরসার কথা। খুব তাহলে বদলাওনি তুমি? ধীরাপদর দুর্বোধ্য লেগেছিল। আগাগোড়ায় দুর্বোধ্য লাগছে এখনও। কার সঙ্গে দেখা করতে হবে? চাকুরে না ব্যবসাদার? যাই হন বড়লোক নিশ্চয়ই, কিন্তু কে চেনে তো না। কলকাতা শহরে কমলার ভাণ্ডারি তো একটি দুটি নয়, ছড়াছড়ি। এক একজনের বৃত্তের অঙ্ক শুনলে হার্ট ফেল করার দাখিল। কজনকেই বা চেনে সে? তবু কে ভদ্রলোক? স্মৃতির পটে ধীরাপদ একটা মূর্তি হাতড়ে বেরোলো কিছুক্ষণ। মুখ স্পষ্ট ধরা পড়ছে না। ধীর গম্ভীর, অথচ মুখখানা যার হাসি হাসি। কানের দুপাশের চুলে একটু একটু পাক ধরায়, যার ব্যক্তিত্বের কাছে প্রায় ছেলে মানুষ মনে হয় নিজেকে। তিনি কি? কিন্তু তার তো নিজের গাড়িও ছিল না তখন। চারুদির গাড়িতেই ঘুরে বেড়াতেন। চিঠি নিয়ে দেখা করতে যাবে কি যাবে না সেটা পরের কথা। বোধহয় যাবেই না। চিঠিতে চারুদি ওর হয়ে সংস্থান ভিক্ষা করছেন কিনা কে জানে। একবার দেখতে পারলে হতো কি লিখেছেন। কিন্তু তার তাগিদ নেই জেনেও চারুদির এত আগ্রহ কেন? চারুদির এই ব্যাপারটাই অদ্ভুত ঠেকছে। শুধু এই ব্যাপারটা নয়, আজকের গোড়া থেকে সবটাই। এর আগের দিন যে চারুদিকে দেখেছিল, এমনকি পোচা নার্সারির সেই ফুল বিশেষজ্ঞটির সামনে সমস্যা ভারাক্রান্ত যে চারুদিকে দেখেছিল, তার সঙ্গে এই চারুদির বেশ তফাৎ। এই চারুদির ভেতরে যেন অনেক সমস্যা। এই চারুদি প্ল্যান করতে জানে। ধীরাপদ ভাবছে, কিছু একটা জট ছাড়াবার মতো করেই ভাবছে। চিঠিতে ডেকে পাঠানো সত্ত্বেও ও যায়নি। গাড়ি হাঁকিয়ে চারুদিন নিজেই এসে ওকে ধরে নিয়ে গেছেন। অস্বাভাবিক আগ্রহে ওর এই অলস মরচে ধরা জীবনের খবরাখবরও জানতে চেয়েছেন। জেনে খুব যে দুঃখিত হয়েছেন মনে হয় না। উল্টে মনে হয়েছে ওর এই জোড়াতাড়া অবস্থাটাই কিছু একটা উদ্দেশ্যের অনুকূল তার।
চারুদি স্নেহ করতেন, ভালোও বাসতেন হয়তো, কিন্তু সেই স্নেহ বা ভালোবাসাও ছিল ভক্তের প্রতি করুণার মতোই। তার বেশি কিছু নয়। ভক্তের প্রতি মায়া একটু আধটু কার না থাকে, কিন্তু এই দের যুগেও সেটা অটুট থাকার কথা নয়, উল্টো হওয়ারই কথা এখন। চারুধির এই প্রাচুর্যের মধ্যে সে তো মূর্তিমান ছন্দপতন। তার বিস্মৃতিকামী জীবনের এই অঙ্কের ও তো কোনো সুবাঞ্ছিত দর্শক নয়, বরং স্মৃতির কাঁটারই মতো। চারুধিরই তাকে এড়িয়ে চলার কথা সব দিক থেকে, তার বদলে এই চিঠি। কী চিঠি কে জানে? উদ্দেশ্য যাই হোক, তার দারিদ্রতাটাই ফলাও করে একে দেননি তো। দিক, যাচ্ছে কে? কিন্তু এই এক চিঠির তাড়নায় পরের দিনটাও প্রায় ভেবে ভেবেই কেটে গেল। এমনকি এই ভাবনার ফাঁক দিয়ে তার প্রতি সুলতান কুঠির বাসিন্দাদের সদ্য জাগ্রত কৌতূহলও দৃষ্টি এড়িয়ে গেল। গত রাত্রে ধীরাপদ দূর থেকে গাড়ি ছেড়ে দেয়নি। অন্য মনস্কতার ফলে গাড়িটা সুলতান কুঠির আঙিনার মধ্যেই ঢুকে পড়েছিল। মধ্যাহ্নে হোটেল থেকে খেয়ে ফেরার সময়ে সোনা বৌদির সঙ্গে একবার চোখাচোখি হয়েছিল। সোনা বৌদি নিজের ঘরের দোরগোড়ায় দাঁড়িয়েছিল। তাকে দেখে মুচকি হেসে সরে গেছে। ঘরে এসে সরাসরি জেরা করতে বসলে বরং ধীরাপদ খুশি হতো। কথায় কথায় সবই বলা যেত সোনা বৌদিকে। ঠাট্টা করুক আর যাই করুক, পরামর্শ ঠিক দিত। কিন্তু আসার সময় আসাটা সোনা বৌদির রীতি নয়। চারুদির চিঠি নিয়ে নির্দেশ মতো কাল একবার দেখা করে আসার কথায় ধীরাপদ ভাবছে এখন। না গেলে চারুদি আরও এসে উপস্থিত হবেন কিনা ঠিকই। আর একটা কথাও আজ ভাবছে, শুধু প্রাচুর্য নয়, চারুদির চলনে বলনে বেশ একটা আত্মপ্রত্যয়ী মর্যাদাবোধ ধীরাপদ লক্ষ্য করেছে। অকারণে একটা হালকা ব্যাপার করে বসে চারুদি নিজেকে খেলো করতে পারেন, সেটা আজ আর একবারও মনে হচ্ছে না। আজকের মতো গল্প পাঠ এই পর্যন্তই। নিয়ে আসবো পরবর্তী অংশ পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পাশে থাকবেন। নমস্কার।